আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি আর সামিয়া রুমে আসার কিছুক্ষণ পরে সাফিয়া আমার রুমে আসলো। সামিয়া ব্যাগ থেকে সাফিয়ার জন্য আনা নেকলেস আর পায়েল বের করে দিল। সাফিয়া এগুলো পেয়ে খুব খুশি হয়েছে। খুশির ঠেলায় সামিয়াকে জড়িয়ে ধরল। সাফিয়া কিছুক্ষণ আমাদের সাথে গল্প করার পরে রুম থেকে বের হয়ে গেল। আমরাও ঘুমিয়ে পড়লাম। সকালে আজকে দেরিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নাস্তা করে সামিয়াকে নিয়ে শ্বশুরবাড়িতে গেলাম। সেখানে 2 দিন থাকার পরে বাসায় চলে আসলাম। এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। আজকে রাতে রাজশাহীতে যাব, কেননা কয়েকদিন পরে এক্সাম। আর সবচেয়ে বড় কথা, সামিয়ার অফিস আছে। আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। আর হ্যাঁ, সাফিয়াও আমাদের সঙ্গে যাবে। আম্মু আব্বু আসতে না দিতে চাইলেও আমার আর সামিয়ার জন্য আসতে দিল, বিশেষ করে সামিয়ার জন্য। রাজশাহীতে পৌঁছে মামার বাসার সামনে যে গাড়ি থেকে নামিয়ে পড়লাম। বাসায় ঢুকে মামা মামিকে সালাম দিয়ে কেমন আছে তা জিজ্ঞাসা করে রুমে চলে আসলাম। তিশা আমার রুমটা আগে থেকে পরিষ্কার করে রেখেছিল। রুমে আসার পরে আর ডিনার করলাম না, শুয়ে পড়লাম। সামিয়া, মামা মামি আর সাফিয়া তিশার সঙ্গে গল্প করছে। একটু পরে রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। পরের দিন সকাল 8টায় কলেজে গেলাম। আর সামিয়া তার অফিসে গেল। ক্লাস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর সামিয়াকে নিয়ে বাসায় আসলাম। পরের দিন কলেজে গেলাম। সামিয়াও আমার সঙ্গে ছিল, তবে সে সাধারণ পোশাক পরেছিল। আমি, সামিয়া আর আমার বন্ধুরা মানে রাফি, রিফাত, মিমি আর নীলিমা এক জায়গায় বসে থেকে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আবির আমাদের সামনে আসলো। আর ঠিক সেই মুহূর্তে আমার ফোনে কল আসলো। আমি ফোনটা রিসিভ করে সাইটে গেলাম। আর হ্যাঁ, আমাদের বিয়ের কথা কলেজে আমার বন্ধুরা ছাড়া আর কেউ জানে না। এইদিকে শিহাব সামিয়ার সামনে যে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। সামিয়া সহ সবাই অবাক, কারণ শিহাব যে খারাপ এটা সবাই জানে। আর এখানে এতগুলো মেয়ে থাকতে সামিয়াকে ডাকছে, বিষয়টা অবাক হওয়ারই। কি হয়েছে বলুন? সামিয়া শিহাবকে চেনে না, যদিও সেদিন রাতে শিহাব তাকে রেপ করতে চেয়েছিল। কিন্তু সামিয়া শিহাবের মুখটা ভালোভাবে দেখতে পারেনি। তবে শিহাবের নামে সামিয়া কেস লিখেছিল, এটা সত্য। আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শিহাবের কথায় উপস্থিত সবাই বেশ ঘাবড়ে যায়। সামিয়া শান্তভাবে বলল, কি বললেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি বিবাহিত। ওই যে দেখছেন, এটা হলো আমার হাজবেন্ড। দেখো, আমি তোমাকে সাইদের থেকে বেশি সুখে রাখবো। সাইদের কাছ থেকে চলে এসো আমার কাছে। সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি কি সাইদের থেকে দেখতে খারাপ? আমার কি অর্থ সম্পদ কম আছে? নাকি সাইদ তোমাকে যেই সুখ দেয় আমি তা পারবো না? শিহাবের কথা শেষ হতে না হতেই সামিয়া ঠাস ঠাস করে শিহাবকে 2টা চড় মেরে চিৎকার দিয়ে বলল, তোকে না আমি বললাম শাহিদ আমার হাজবেন্ড, তাকে আমি ভালোবাসি, তবুও সে কথা তোর কানে গেল না। আর কি বললি? শাহিদ আমাকে যে সুখ। কথা শেষ না করেই পায়ের জুতা খুলে শিহাবের গালে মারতে থাকে। সামিয়ার চিৎকার শুনে কলেজের সব স্টুডেন্ট এক জায়গায় জড়ো হয়ে গেছে। শিহাব সামিয়ার হাতে জুতার বাড়ি খাওয়ার পরে রাগে আর অপমানে ফসছে। সামিয়াকে মিমি আর নীলিমা শিহাবের কাছ থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি সামিয়ার চিৎকার শুনে এসে দেখি সব স্টুডেন্ট এক জায়গায় জড়ো হয়ে গেছে। আমি সামিয়ার কাছে যেয়ে দেখি সে শিহাবকে ইচ্ছে মতো জুতা দিয়ে মারছে। আমি সামিয়াকে আবিরের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, কি হয়েছে সামিয়া? সামিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ও বলছে আমি যেন তোমাকে ছেড়ে ওর কাছে চলে যাই। সে নাকি আমাকে তোমার থেকেও বেশি সুখে রাখবে। তুমি নাকি আমাকে সুখ দিতে পারো না। সামিয়ার বলা কথাগুলো শুনে মাথায় রক্ত উঠে গেল। মন চাচ্ছে শিহাবকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতিয়ে রাখি। আমি সামিয়াকে মিমি আর নীলিমার কাছে রেখে আবিরের কাছে চলে গেলাম। শিহাব আর তার কয়েকটা ফ্রেন্ড মাঠে বসেছিল। আমি আমার ফ্রেন্ডের একজনকে কয়েকটা হকি স্টিক নিয়ে আসতে বললাম। আমার সাথে রাফি আর সিফাতও এসেছে। আমি শিহাবের কাছে যেয়ে বললাম, তুই সামিয়াকে কি বলেছিস? সেদিন রাতে তুই তাকে আমাদের হাত থেকে রক্ষা করেছিলি, কিন্তু আমরা জানতাম না যে ওই শালি তোর ওয়াইফ। যাই বলিস, মালটা কিন্তু সেই রকম। তাকে বলেছিলাম সে যেন তোকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসে। তাকে বিয়ে করার পর আমি তাকে দিয়ে ব্যবসা করব। শিহাবের কথা শুনে আমার প্রচণ্ড রকম রাগ উঠল। আবিরকে আর কিছু না বলে হকি স্টিক দিয়ে এলো পাতারি মারতে শুরু করলাম। শিহাবকে মারা দেখে তার পাশে বসে থাকা বন্ধুরা আমাকে মারার জন্য আসলো, কিন্তু রাফি আর সিফাত যে তাদের দুজনকে মারতে লাগলো। আমাদের কাছে হকি স্টিক থাকায় তারা আমাদের সাথে পেরে উঠতে পারছে না।
শিহাবদেরকে মারা দেখে তাদের ব্যাচের কয়েকজন ছেলে হকি স্টিক নিয়ে আমাদেরকে মারার জন্য দৌড়ে আসলো। তাদেরকে আর আসতে না দিয়েই আমার টিমের কয়েকটা ছেলে তাদেরকে সেখানেই পিটাতে লাগলো। আর এদিকে আমি শিহাবকে পিটাতে পিটাতে আধা মরা করে ফেলেছি, কারণ সে আজকে আমার কলিজাতে হাত দিয়েছে। ওর সাহস কি করে হয় সামিয়া সম্পর্কে এসব কথা বলার? হঠাৎ করে কয়েকটা পুলিশ এসে আমাকে শিহাবের কাছ থেকে ছাড়িয়ে নেয়। শিহাব কোনো মতে দাঁড়িয়ে রক্তমাখা মুখে বলল, তোদের সংসারে আমি অশান্তি সৃষ্টি করে দিব, আর যার জন্য তুই আজ আমাকে এইভাবে মেরেছিস তাকে আমি তোর জীবন থেকে কেড়ে নিব। শিহাবের কথা শুনে হকি স্টিক হাতে নিয়ে মারতে যাব, তখনই পুলিশ আমার হাত ধরে বলল, প্লিজ স্যার, আপনি অযথা ঝামেলা করবেন না, আমরা এদেরকে দেখে নিচ্ছি। এই মাসুদ সাহেব, এদেরকে অ্যারেস্ট করেন। পুলিশগুলো শিহাব আর তার বন্ধুদেরকে থানায় নিয়ে চলে গেল। আমি মিমি আর নীলিমার কাছে চলে আসলাম। কলেজে সব স্টুডেন্ট একটা ঘোরের মধ্যে আছে। তারা হয়তোবা আমার আজকের এই রাগটা আগে কখনো দেখেনি। আর তাদের সবচেয়ে অবাক করার বিষয় হলো আমি বিয়ে করেছি তা কেউ জানে না, আর যাকে বিয়ে করেছি সে হলো পুলিশ অফিসার। সামিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। কলেজে আর ভালো লাগছে না, আর সামিয়াও আজকে আর থানায় গেল না। বাইক বাসায় এসে কলিং বেল বাজাতেই মামি এসে দরজা খুলে দিল। আমাদের দুইজনকে এমন সময় দেখে মামি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আব্বু, তোমরা দুজনে এখানে চলে আসলে যে? আসলে মামি আমার থানায় থাকতে মন চাইছিল না, তাই শাহিদকে নিয়ে বাসায় আসলাম। ঠিক আছে, ফ্রেশ হয়ে রেস্ট নাও। রুমে এসে ফ্রেশ হয়ে বেডে বসে টি শার্টটা খুলে দেখি শরীরের বেশ কয়েক জায়গা কেটে গেছে। সামিয়া ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে আমার পিঠে এবং বুকের কাটা জায়গায় মলম লাগিয়ে দিল। আমি শুয়ে পড়তেই সামিয়া আমার বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, এই কলিজা, তোমার কি হয়েছে? কান্না করছো কেন? সামিয়া ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। আমার বুক থেকে মাথাটা একটু উঁচু করে চোখের পানি মুছে দিয়ে বললাম, কি হয়েছে বলো? তোমার কান্না যে আমার সহ্য হয় না। তুমি আমাকে এতটা ভালোবাসো? আমার জন্য তুমি ছেলেটার সঙ্গে মারামারি করতে গেলে? আমার কলিজায় কেউ হাত দিলে তার হাত কেটে ফেলবো। ছেড়ে যাবে না তো কখনো? না কলিজা, তোমাকে ছাড়া বাঁচবো কেমন করে বলো? শুয়ে থাকতে থাকতে যে কখন ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। ঘুম থেকে জেগে ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 1টা বেজে গেছে। সামিয়ার দিকে তাকিয়ে দেখি এক পা আমার পেটের উপর দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি কোলবালিশ। আর সামিয়ার গায়ে হাত দিয়ে বললাম, সামিয়া ওঠো, দুপুর হয়ে গেছে তো। সামিয়া কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়লো। একটু পরে দুজন উঠে গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করার জন্য ডাইনিং টেবিলে গেলাম। যে দেখি মামা আর মামি বসে আছে। তিশা আর সাফিয়া একটু বাইরে গেছে। লাঞ্চ করে মামা মামির সাথে বসে থেকে আড্ডা দিতেই সামিয়া আর সাফিয়া আসলো। মামি ওদেরকে লাঞ্চ করার জন্য নিচে আসতে বললে ওরা বলল রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে এসেছে। আমি আর সামিয়া রুমে আসলাম। বিকেলে রুম থেকে বের হতেই সাফিয়া এসে বলল, ভাইয়া কোথায় যাচ্ছ? একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি। কেন, কিছু বলবি? না, কখন আসবে? সন্ধ্যায়। ঠিক আছে, এসো। আমি বাইক নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য একটা পার্কে গেলাম। সেখানে রাফি আর সিফাত আসতে চেয়েছিল। পার্কে পৌঁছে দেখি রাফি আর সিফাত বসে আছে। আমি বাইক রেখে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর একটা রেস্টুরেন্টে ঢুকে কফি খেলাম। রাফি বলল, আজকে তোদের দুজনকে নীলিমা যেতে বলেছে। কেন, কোনো কিছুর আয়োজন আছে নাকি? আজকে নীলিমার আব্বু আম্মু এসেছে, আর সেই জন্য তোদের যেতে বলেছে। বিশেষ করে নীলিমার আম্মু তোদের দেখতে চেয়েছে। ঠিক আছে চল। রেস্টুরেন্টের বিল মিটিয়ে বাইক নিয়ে রাফির বাসায় চলে আসলাম। রাফি কলিং বেল বাজাতেই নীলিমা এসে দরজা খুলে দিল। আমাদেরকে দেখে নীলিমা বলল, আরে ভাইয়ারা, আসুন, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি। এত তাড়াহুড়া কিসের? বাসায় ঢুকে দেখি রাফির মা বাবার সামনের সোফায় একজন পুরুষ আর একজন মহিলা বসে আছে। পুরুষ লোকটা হলো নীলিমার বাবা, আর তার সাথে যেই মহিলা বসে আছে সেটা নিশ্চয়ই নীলিমার মা হব। আমি রাফির মা বাবাকে সালাম দিলাম। নীলিমা এসে আমাকে আর সিফাতকে ভদ্র মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল, ভাইয়া, এটা হলো আমার আম্মু, আর আম্মু এটা হলো শাহিদ ভাইয়া, আর এটা হলো সিফাত ভাইয়া। আমি আর সিফাত আন্টির সাথে মানে নীলিমার আম্মুর সাথে পরিচিত হলাম। খুবই নম্র ভদ্র মহিলা, একেবারে নীলিমার মতো মনে হচ্ছে। নীলিমার কপি, ও সরি, নীলিমাই ওনার কপি। আন্টি আঙ্কেলদের সঙ্গে কথা বলতে বলতে রাত হয়ে গেল। বাসায় আসতে চাইলে নীলিমা আর রাফি ডিনার না করে আসতেই দিবে না। সকলে মিলে একসাথে ডিনার করে বাসায় আসার জন্য তাদের থেকে বিদায় নিয়ে রাফির বাসা থেকে বের হলাম। বাইরে এসে পকেট থেকে ফোনটা বের করে দেখি রাত 8টা বেজে গেছে, আর সাফিয়া, তিশা আর সামিয়ার অনেকগুলো কল।
আমি সামিয়ার কাছে ফোন করলাম। ফোন রিসিভ করে সামিয়া বলল, এই তুমি কোথায় আছো? একটু রাফির বাসায় এসেছিলাম, এখন বাসায় যাচ্ছি। একবার তো ফোন করে জানতে পারতে। তোমার জন্য কত চিন্তা করেছিলাম আর কখন থেকে ওয়েট করছি। ঠিক আছে, যাচ্ছি কলিজা। ফোন রেখে আমি আর সিফাত যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে রুমে ঢুকে দেখি রুমে সামিয়া নেই। ফোনটা বেজে উঠল, হাতে নিয়ে দেখি সামিয়া ফোন দিয়েছে। আমি রিসিভ করে বললাম, কোথায় আছো তুমি? ছাদে আছি, তুমি ছাদে চলে এসো। একাই ছাদে কি করছো? আর আমি ছাদে যে কি করব? আহ এসো না, এখানে সবাই আছে। ঠিক আছে, যাচ্ছি। সবাই রাতে ছাদে গেল, কি কারণ থাকতে পারে? আজকে কি কোনো অনুষ্ঠান নাকি? না, অনুষ্ঠান থাকলে আমি জানতে পারবো তো। ভাবতে ভাবতে ছাদে পৌঁছে দরজা খুললাম। দরজা খুলে ছাদে যেতেই সকলে একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শাহিদ। আমি তো শুধু অবাকের উপর অবাক হয়ে চারিদিকে দেখতে লাগলাম। ছাদের একপাশে একটা টেবিলে রেখে তার উপর বার্থডে কেক রেখেছে, আর টেবিল সহ আশেপাশে সব কিছু লাইটিং করা হয়েছে। আকাশেও তেমন তারারা মিটিমিটি করছে। টেবিলের বাম পাশে দাঁড়িয়ে আছে সাফিয়া, তিশা আর সামিয়া। ডান পাশে দাঁড়িয়ে আছে আব্বু আম্মু আর মামা মামি। আজকের দিনে এইরকম একটা সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি। অথচ আজকে যে আমার বার্থডে সেটাই ভুলে গিয়েছিলাম। আমি ফু দিয়ে সব বাতি নিভিয়ে দিয়ে প্রথমে সামিয়াকে কেক খাইয়ে দিলাম, সামিয়াও আমাকে খাইয়ে দিল। এরপরে একে একে সবাইকে কেক খাইয়ে দিলাম। কেক খাওয়া শেষ হতেই তিশা আমার হাতে গিটার ধরিয়ে দিয়ে বলল, ভাইয়া, আজকের দিনে গান না হলে কেমন হয়? আমি তো অস্বস্তি বোধ করতে লাগলাম। আব্বু আম্মুর সামনে এর আগে কখনো গান গাওয়া হয়নি। আমি তিশাকে বললাম, আমি গান গাইতে পারি না। তুমি পারো, আমি জানি। শাহিদ গাও, সমস্যা কি? শুধু আজকের দিনেই তো। আমি গিটারটা হাতে নিয়ে সুর তুললাম। এরপরে সামিয়ার দিকে তাকিয়ে গাওয়া শুরু করলাম, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো দিশেহারা গতিহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গান গাওয়া শেষ হতেই সবাই হাততালি দিল, আর সামিয়া এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমি সামিয়ার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, এই যে ম্যাম, এত দেখার কি আছে? আমাকে এভাবে দেখলে আমার ওয়াইফ তো রেগে যাবে। সামিয়া আমার কথা শুনে একটা মিষ্টি হাসি দিল। যাই হোক, ছাদ থেকে নিচে এসে সকলে একসাথে ডিনার করলাম। ডিনার শেষ করে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে আসলাম। সামিয়া আম্মু আর আব্বুর সঙ্গে কথা বলেছে। খাটে হেলান দিয়ে ফোন টিপছি, তখন তিশা, সাফিয়া আর সামিয়া রুমে আসলো। আমি তিশাকে জিজ্ঞাসা করলাম, তিশা, আজকে আমার বার্থডে ছিল, তা তুই কি করে জানলি? আর কয়েক বছর ধরে তো আমার বার্থডে সেলিব্রেট করা হয়নি। আমরা কেউ জানতাম না বা এসব কিছুই আমরা করিনি। তাহলে কে করেছে এসব? আমাদের ভাবি এসব করেছে। বলতে পারো আব্বু আম্মুকে এখানে নিয়ে আসা থেকে শুরু করে অনুষ্ঠানের যাবতীয় কার্যকলাপ সবকিছু ভাবিই করেছে। অবাক হয়ে সামিয়ার দিকে তাকিয়ে বললাম, কি? জি মশাই। সামিয়ার এইরকম কাহিনী দেখে সাফিয়া আর তিশা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। আমি সামিয়ার কাছে যে সামিয়াকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার কাছে কি চাও বলো? আমি শুধু চাই তোমার এই বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ঠাঁই নিতে, আর আমাকে ছেড়ে দূরে কোথাও চলে না যেতে।